ইয়ানা চোখ বড় বড় করে তাসফির দিকে চাইলো। তাসফি সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে আবার পিছন ফিরে বলল, ও হ্যাঁ, কাইন্ডলি একটু আমার রুমে দিয়ে আসবেন চাটা, কেমন? আমার মিষ্টি যা। ইয়ানা হতভম্ব হয়ে তাসফির যাওয়ার পানে চেয়ে রইল। এই মেয়ে কি বলল? তাকে চা বানিয়ে খেতে, আবার উপরে সার্ভও করে আসতে? কত বড় সাহস মেয়ের! যেখানে তাকে 3 বেলা খাবার দেওয়া হয় ঘরে, সেইখানে এই মেয়ে তাকে চা বানিয়ে দিতে আসতে বলল। কি সুন্দর করে তাকে অপমান করে গেল! এই মেয়ে তো শেয়ানার উপরে শেয়ানা। ইয়ানা ভেবেছিল বোকাশোকা হবে, আয়েশার মতো এটাকেও খাটিয়ে নেওয়া যাবে, কিন্তু এই তো দেখা যাচ্ছে তার থেকেও ডাবল দুরন্তর শিয়ানা। ঢাকার যানজটপূর্ণ শহর, ধুলোর আস্তরণে সবকটা বিল্ডিং আবৃত। মাঝে মাঝে মনে হয় কেউ বোধহয় একটু ইউনিক রং করে রেখেছে টিনের ঘরগুলোতে। টিনের ছায় রংটা কমলা, কালচে রং ধারণ করে। তাসফি বসে আছে তার অহংকারী ডাক্তার বরের গাড়িতে। তারা যাচ্ছে নিস্তব্ধ শ্বশুরবাড়ি। তাসফির সারা অঙ্গে উৎফুল্লতা ছোঁয়া। প্রায় কয়েক মাস পর সে যাচ্ছে তার নিজ ভবনে। কত স্মৃতি সেখানে তার, ছোট থেকে বেড়ে ওঠার সাক্ষী তার সেই স্থান। সে কি আর ভোলা যায়? মায়ের কবরটা একটুখানি ছুঁয়ে দেখবে সে, অনেকখানি গল্প করবে মায়ের সঙ্গে, অভিযোগ জানাবে হাজারো। তাই তো গত পরশু বাবা তার অসহ্য বরের কাছে আবদার করলো নিজের কুটিরে যাবার। আর আজ সকালে বাসন্তী আপা বলল, এই তাসফি, রেডি হ তো, ব্যাগ গোছা, তোকে তোর বাপের বাড়ি ফিক্কা মারবো। তাসফি ভ্রু কুচকে বলল, কিন্তু আমি তো যাব না আপাই, তোমার ভাই না গেলে আমিও যাচ্ছি না এবারে। আর বাবা ওই লোককে কত করে বলল, অনুরোধ করলো, এবারে তোমার ভাই না গেলে বিশ্বাস করো আপা, ওই ইতস্তবোধ নিস্তব্ধ গোছা ধরা সিল্কি কালো কুচকুচে চুলগুলোর একটাও আস্ত রাখবো না আমি। তোমার ভাই ঘুমানোর পরে সানলাইট দিয়ে আমি তাতে আগুন ধরিয়ে দিব, অতঃপর টেকো মাথা তার ডাক্তারি করতে হবে বলে এই বলে দিলাম। কে কার চুলে আগুন ধরাবে শুনি? কথার মাঝে পেছন থেকে নিস্তব্ধর গম্ভীর কণ্ঠ কর্ণে পৌঁছতে চমকে উঠল তাসফি। সঙ্গে সঙ্গে জিভে কামড় দিল সে। ইস, লোকটা সবখানে এসে হাজির হয়, আবার ভেঙচি কাটল। শুনুক, তাতে তার কি? সে কি ভয় পায় নাকি এই অসহ্য লোককে? নিস্তব্ধ আগামী বার্তা পেতেই বাসন্তী নিঃশব্দে বেরিয়ে গেল ঘর ছেড়ে। তারা স্বামী স্ত্রী নিজেদের ঝগড়া নিজেরাই মিটিয়ে নিক। ঝগড়া থেকেই তো উদয় হবে মিষ্টি মধুর ভালোবাসা। বাসন্তী অনেকবার খেয়াল করে দেখেছে, তার ভাই তাসফিকে সামনে সামনে দৌড় ছাই করলেও পেছন পেছন ঠিক তার খেয়াল রাখতেও ভুলে না। নিস্তব্ধ বুদ্ধিমান ছেলে, তার নিজের পদক্ষেপ সে ঠিক নিজে নিতে জানে। যে কোনো কাজ করতে গেলে সে অবশ্যই ভেবে চিন্তে করবে। তবে ভালোবাসার মতো জীবনের অতি গুরুত্বপূর্ণ অধ্যায়টা তার ভাই সম্পূর্ণ করতে বেশি দেরি না করে ফেলে। বাসন্তী বেরিয়ে যেতে নিস্তব্ধ দরজার ছিটকিনি তুলে দিল। নিস্তব্ধকে ছিটকিনি তুলে দিতে দেখে তাসফি সূক্ষ্ম ঢোক গেল। ছিটকিনি কেন দিল? কি করতে চাইছে লোকটা? নিস্তব্ধ কদম বাড়ানোর সঙ্গে তাসফি পিছিয়ে যেতে লাগলো। কিন্তু ভাগ্য অসহায়, 2 পা পেছনের ফলে আর কোনো জায়গা খুঁজে পেল না সে। নিস্তব্ধ নিঃশব্দে গিয়ে দাঁড়ালো তাসফির সামনে। একটু নিচু হয়ে তাসফির কানের কাছে মুখ এগিয়ে ফিসফিস করে বলল, তা ম্যাডাম, কার চুলে আগুন ধরাবেন শুনি? নিস্তব্ধ নিঃশ্বাসের গতিবিধি তাসফি ঠাউর করতে পারছে। অস্বস্তিতে সে জমে যাচ্ছে। খুল ডাউন তাসফি, এত গলে যাওয়ার কিছু হয়নি। তাসফি চোখ বড় করে শ্বাস ফেলল। ঝট করে নিস্তব্ধর বুকে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরে পড়ল সে তৎক্ষণাৎ। ইস, লোকটার ফিসফিসানোর বলা পুরুষালী কণ্ঠস্বর এতটা মাদকীয় কি করে হয়? প্রত্যেক পুরুষের ফিসফিস করে বলা স্বর কি এমনই শোনা যায়? খানিকটা দূরে সরে তাসফি মিছে চোট দেখিয়ে বসল, যার ইচ্ছে তার চুলে আগুন ধরাবো, তাতে আপনার কি? সানলাইট দিয়ে নয়, চেলা কাঠ দিয়ে আগুন ধরাবো, বুঝলেন? তাতে আপনার কি? নিস্তব্ধ বিরক্তিতে কপাল কুঁচকে নিল। তার হাঁটুর বয়সী মেয়েটা বেশি কথা বলছে ইদানিং, তার মুখে মুখে তর্ক করছে। সে কাঠ গলায় বলল, কারো চুলে আর আপনার আগুন লাগানো লাগবে না ম্যাডাম।
নিজের ব্যাগ প্যাক গুছিয়ে নিন, কিছুক্ষণ পরেই আমরা বের হব। বের হব মানে? কেন নিজের বাপের বাড়ি যেতে চান না বুঝি? আপার কাছে তো খুব নালিশ দেওয়া হচ্ছিল। তাসফির চোখ খুশিতে চকচক করে উঠল। পিছন ফিরে উৎফুল্ল কণ্ঠে বলল, এই সত্যি যাবেন আপনি? নিস্তব্ধ ভ্রু কুঁচকে বলল। আমি যাব, তোমায় কে বললো? তাসফি হাসি খুশি মুখটা চুপসে গেল মুহূর্তেই। তার মানে যাবেন না? এই মাত্র আমায় বললেন রেডি হতে। নিস্তব্ধ পাকা হেসে বলল। তো আমি কি একবারও বলেছি আমি যাব? তাসফি মন খারাপ করে বলল, কেন যাবেন না? বাবা আপনায় এত করে বলল, তবুও যাবেন না? কেন যাব বলো তো? যার বাড়ি যাব সেই তো এখনো একবারও বললো না, তো কি জন্য যাব বলুন তো ম্যাডাম? এতটাও বেহায়া নই আমি যে সেধে সেধে কারো বাড়িতে চলে যাব। তাসফি চোখ ছোট ছোট করে বলল। লাগবে না আপনার যাওয়া, অসহ্য। বলেই সে বেলকনিতে চলে গেল। লোকটা দিন দিন বড় মাপের বদমাশে পরিণত হচ্ছে। আগে তো কথাই বলতো না তার সাথে, অথচ এখন শুধু ঝগড়া করতে তৎপর থাকে। আশ্চর্য! সে কেন বলবে তাকে যেতে? বলবে না সে। কিসের ঠেকা পড়েছে তার? বাবা বলেছে, এতে হয়নি। এখন কি তাকে নেওয়ার জন্য ঢোল ডাক বাজাতে হবে? পালকি সাজাতে হবে? অদ্ভুত ভাবনার মাঝে বেলকনিতে তাসফি হঠাৎ নিচের পেছনে কারো অস্তিত্ব অনুভব করলো। একটা গরম নিঃশ্বাস তার ঘাড় বেয়ে নেমে এলো। আবারও সেই ফিসফিসানোর পুরুষালী মাদকীয় কণ্ঠস্বর। রেডি হয়ে নাও মেয়ে, আমি যাচ্ছি, তবে শর্ত আছে। আমার চুলে আগুন ধরাতে যাওয়ার শাস্তি তোমায় দেয়া হবে সময় মতো। শর্তটা সময় মতো পূরণ করে নেব, আর শাস্তিটা তোলা রইল। এই নিস্তব্ধ ইয়াসার কিছুই ভুলে না। সে তার শর্ত শাস্তি সময় মতো দুটোই পূরণ করে নেবে, মনে রেখো কিন্তু মেয়ে। ধীরে ধীরে গরম নিঃশ্বাসের গতিবেগ বিলীন হতে লাগলো। সঙ্গে তাসফিও মুচকি হাসলো। আবার পরক্ষণেই চোখ মুখ শক্ত করে ফিসফিস করে বলল, আপনার দেওয়া যে কোনো শর্ত আমি সময় মতো মোটেও মানব না, নিস্তব্ধ ইয়াসার। আর আপনার দেওয়া শাস্তি, সেটাও আমি মোটেই সহজে গ্রহণ করব না। তো তার জন্য যে আপনায় বহু কাঠখড় পোড়াতে হবে ডাক্তার সাহেব, অনেক কাঠখড় পোড়াতে হবে। তৃষ্ণার্ত আকুল হৃদয়ে আপনি আমার পানে চেয়ে থাকবেন, আমি আপনায় দুধ-চাই করে তাড়িয়ে দিব। কেমন মজা হবে তখন বলুন তো? খুব মজা হবে। আবারও মুচকি হাসলো সে। তার সেই মুচকি হাসির রেশ গাড়ির মাঝেও প্রকাশ পাচ্ছে। পান্না তাকে ঝাঁকি দিয়ে চেঁচিয়ে বলল, কাকাই কাকিয়া হাসছে। নিস্তব্ধ আর চোখে লুকিং গ্লাসে তাসফির মুখবয়ব অবলোকন করলো। পুনরায় ড্রাইভে মনোযোগ দিল। তাসফির ভাবনা থেকে বেরিয়ে এলো। আয়েশা বলল, কি ব্যাপার তাসফি, কোনো স্বপ্নে ডুবেছিলে? বলো তো, লক্ষণ কিন্তু ভালো ঠেকছে না। তাসফি আয়েশার দিকে তাকিয়ে আবারও মুচকি হাসলো। নিস্তব্ধকে শুনিয়ে শুনিয়ে বলল, লক্ষণ ভালো আর না ঠেকলে আমার কি করার বলো? আসলে নতুন নতুন প্রেমে পড়ার অনুভূতি একটু অন্যরকম হয়, বুঝলে? বলেই সে চোখ টিপ দিল। আয়েশা হাই হাই করে বলল, বলো কি গো মেয়ে, আমার দেওরকে ছেড়ে আবার কার দিকে মন দিতে গেলে গো মেয়ে? নিস্তব্ধ চোয়াল শক্ত করে নিল। দাঁতের দাঁত চেপে সে নিজের রাগ সংবরণ করলো। অব্র মেয়েটা বড্ড বার বেড়েছে আজকাল। দিন দিন তাকে কয়লার আগুনের দিকে ঠেলে পাঠাচ্ছে ইচ্ছে করে। এই বজ্জাত মেয়ে, সেও দেখে নেবে। তাসফিদের পথযাত্রার সঙ্গে আয়েশা আর পান্নাও যুক্ত হয়েছে। তাসফি তার শ্বশুর বাড়ি থেকে জানতে পেরেছে আয়েশা এতিম একটা মেয়ে। বিয়ের পর বাপের বাড়ির আদর কেমন তা সে কখনো কোনো কালে ঠাহর করতে পারেনি। আর তাই তো তাসফি বাবাকে বারবার করে বলে দিয়েছে তার জায়ের সঙ্গে একটু কথা বলে যেতে রাজি করাতে। বাবা বললে আয়েশা গুরুজনদের কথা ফেলতে পারে না। তার বাবা তাই করেছে। সকলে অনুরোধ করার পর আয়েশাও রাজি হয়েছে। এমনকি তাসফি দেখেছেও আসার পথে আয়েশা কতটা এক্সাইটেড ছিল। তার থেকে বোধহয় আয়েশা ভাবিয়ে বেশি খুশি হয়েছে আসতে পেরে। তাসফি যখন বলল পান্নাকে, নানু বাড়ি যাবে পান্না মামুনি, তার সে কি খুশি! জীবনে প্রথমবার সে নানু বাড়ি যাবে। এতে যেন তার খুশি আর ধরেই না। সারা বাড়িময় সে ছুটে বেরিয়েছে নানু বাড়ি যাব, নানু বাড়ি যাব বলে। ইস, কি মিষ্টি সেই দৃশ্য! জীবনে প্রথমবার নানু বাড়ি বেড়াতে যাওয়ার অনুভূতি বুঝি এমনই হয়। বাসন্তী আপাকেও সে আসতে অনুরোধ করেছিল, তবে সে বলেছে
অন্য আরেক দিন যাবে। নিলয় সাহেব বসেছিলেন তার স্টাডি রুমে, কিছু কেসের ফাইল পর্যবেক্ষণ করছিলেন। অনিমা বেগম চা হাতে রুমে প্রবেশ করলেন। চায়ের কাপ টেবিলে রেখে তিনি স্বামীর মুখোমুখি হয়ে চেয়ারে বসলেন। স্ত্রীর আগমনে নিলয় সাহেব তার দিকে ফিরে তাকালো, ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসু ভঙ্গিতে চাইল তার পানে। অনিমা বেগম কোনো জড়তা ব্যতীত কাট কাট কণ্ঠে বলল, হাসিবের সঙ্গে মেয়ের ডিভোর্স কি তুমি আদতে করাবে নাকি আমি অন্য লয়ার দেখব? কোনটা? আর একটা দিনও আমার ইচ্ছে হচ্ছে না ওই রাস্কেলটার সঙ্গে আমার মেয়ের নাম জড়িত থাকুক। নিলয় সাহেব ঠান্ডা মাথায় মুচকি হেসে বলল, এত রেগে যেও না গিন্নি, 1 সপ্তাহ ধৈর্য ধরো, আমার মেয়ে মুক্তি হয়ে যাবে। আর ওই রাস্কেলটার উপযুক্ত শাস্তি আমি তাকে দিয়েই ছাড়ব। অনিমা বেগম থামলেন না। তিনি অন্য প্রসঙ্গে বললেন, আর ছেলের ব্যাপারে কি ভাবলে? নিলয় সাহেব মনে মনে বললেন, ছেলেটা কার মতো হয়েছে দেখতে হবে না? হয়েছে তো একদম তোমার মতো গিন্নি। তুমি যেমন গোমরামুখো, তোমার ছেলেটাও হয়েছে তাই। এখানে আমার দোষ কোথায়? আমার জীবনের বেশিরভাগ পেলে ছেলেটা আমার মতোই হাসি খুশি হতো, কিন্তু হয়েছে তো সে তোমার মতো। বোধহয় বেশিরভাগ জিন তোমারটাই পেয়েছে। তবে ছেলে জন্ম দেবার পরিকল্পনা করার সময় কি আর একটু ভেবে করা উচিত ছিল? মিস্টেকটা কি করে হলো? তার কত জটিল জটিল কোনো কেসই তো এই পর্যন্ত কোনো মিস্টেক হয়নি। তবে কি সে সংসার জীবনে একটা বড়সড় মিস্টেক করে ফেলেছে? অনিমা বেগম আবারও বললেন, আত্মীয় স্বজনকে ডেকে ঘটা করে অনুষ্ঠান করবে কবে তা ভেবেছ? তারা তো মুখিয়ে আছে ছেলের বউ দেখবে বলে। কতদিন তাদের বুঝ দিয়ে রাখা যায়? নিলয় সাহেব হেসে বললেন, সে তোমার ছেলে যতদিন পর্যন্ত না বলছে, তোমার ছেলের নতুন কর্মস্থলেও তো কেউ জানে না। ভাবো তবে কতটা ডেঞ্জারাস। তোমার ছেলে তোমার মতোই একদম ফার্স্ট ক্লাস হয়েছে, কি বলো? অনিমা বেগম কর্কশ স্বরে বললেন, আমার মতো নয়, তোমার মতো হয়েছে ছেলে। যেমন বাপ তার তেমন ছেলে। নিলয় সাহেব হতভম্ব হয়ে স্ত্রীর গমন পথের দিকে তাকিয়ে রইলেন। যা বাবা, সারাক্ষণ আমার ছেলে তার ছেলে করে মুখে ফেনা তুলে ফেলে। তার যেই কিনা একটা অন্যায় আবদার করে বসলো, অমনি সে ছেলে তার হয়ে গেল। আজব মহিলা গোষ্ঠী, এদের মন বুঝিবার সাধ্যি কার আছে? আশা একা একা মন খারাপ করে বসে আছে ক্লাসে। তার প্রিয় বান্ধবী আসেনি, তার ক্রাশ স্যার নিস্তব্ধও আসেনি। কি মুশকিল! এখন সে একা একা কি করবে? করবেটা কি? প্রথম ক্লাস শেষে আশা বাহিরে বের হলো। একা একা বসে থাকতে ভালো লাগছে না আর। করিডর পার হতে গেল, হঠাৎ কিছু স্টুডেন্টের অযাচিত কিছু কথায় তার চলন থামিয়ে দিল। কান পেতে শুনতে চেষ্টা করলো কথাগুলো। মানসার সঙ্গে থাকা তার এক চেলা রাই বলল, তুই তো নিস্তব্ধ স্যারকে পছন্দ করিস, কিন্তু স্যার তো তোকে পাত্তাই দেয় না। কি করে পটাবি স্যারকে? মাঝে দেখি স্যার তাসফি মেয়েটার দিকে খেয়াল রাখে। কিছু তো ঘাপলা আছেই বুঝলি। আর মেয়েটাও বড্ড বার বাড়ছে। সেদিন তো তোকে থাপ্পড়ও মেরে দিল। কত বড় সাহস মেয়েটা, দেখেছিস? মানসা শয়তানি হেসে বলল, এই মেয়েকে তো আমি দেখে নেব। আজ কলেজে আসেনি, তবে আজই ওর খেল খতম করতাম। ওর বড় বড় চোপাপ ভেঙে দিতাম। আর নিস্তব্ধ স্যার তো এই মানসারই হবে। বাবাকে আজ বাড়ি গিয়ে বলবো স্যারের কথা। বাবাকে বলবো স্যারের সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথা বলতে। অতএব নো চিন্তা। এই মানসাকে অপছন্দ করবে এমন কোনো ছেলে আছে? আমার এক চাউনিতেই ছেলেরা লাইন লেগে যাবে। রাই বলল, বাহ বাহ, একেবারে বিয়ে। মানসা লাজুক হাসল। আরেকজন বলল, মানসা হেসে বলল, আসুক না একবার কলেজে, তখনই দেখাবো মজা। এই মানসা কি জিনিস সে হাড়ে হাড়ে টের পাবে। সব কথা শুনে মানসা চোখ বড় বড় করে নিল। আর নিস্তব্ধ স্যারকে বিয়ে করার কথা শুনে ফিক করে হাসতে গিয়েও আবার মুখে হাত চাপা দিল। না, এই অসাধারণ খবর তো তাসফিকে দিতেই হচ্ছে। তাছাড়া তাসফির কি ক্ষতি করবে ওই অসভ্য মেয়েটা? তাসফিকে সতর্ক থাকতে বলতে হবে। আজ ওই বাড়ি গিয়ে ফোন দিতে হবে। মেয়েটা কই গিয়ে উধাও হলো? মানসার কথা শোনা শেষে দ্রুত করিডোর পার হতে গেলে মুহূর্তেই শক্তপোক্ত পুরুষালী অবয়বের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল সে। পুরুষালী
মুহূর্তে চোখ মুখ কুচকে গালি ছুটতে নিয়েও থেমে গেল। এটা তার প্রফেশন, ক্ষেত্র, এটা ভুললে তার চলবে না। পুরুষটি নিজেকে সামলে নিয়ে আসার উদ্দেশ্যে কঠোর স্বরে বলল, চোখ কোথায় রেখে চলাফেরা করো মেয়ে? যে জোরসে ধাক্কা মেরেছো, তোমার ধাক্কায় আমার 32টা দাঁত ভাঙতে ভাঙতে বেঁচে গেছে, এই শুক্রিয়া। খবরদার, যদি আর এভাবে চলাফেরা করতে দেখি, অভদ্র মেয়ে। বলেই সুদর্শন পুরুষটি হনহন করে হেঁটে চলে গেল নিজ কাজে। আশা তাজ্জব বনে তাকিয়ে রইল পুরুষটির যাওয়ার পানে। ছি, কত বড় অকৃতজ্ঞ লোক। সুজন স্যার যে এমন মানসিকতার মানুষ সে ভাবতেই পারল না। লোকটা ক্লাসে কি হাসি খুশিভাবে সবার সাথে কথা বলে, হাসি ঠাট্টা করে, আর তার সাথে কিনা এমন দুর্ব্যবহার করলো যে সে যে পড়ে গেল, ধরে পর্যন্ত উঠালো না। আশ্চর্য! হঠাৎ আকাশটা কালো মেঘে ছেয়ে গেল। কেমন যেন ঝড়ো হাওয়া বইছে চারদিকে। আশা উঠতে গিয়ে সামনে তাকিয়ে দেখল সুদর্শন পুরুষটি পুনরায় তার দিকে এগিয়ে আসছে। দক্ষিণা বাতাসে তার সিল্কি চুলগুলো এলোমেলো উঠছে, তার ঠোঁটের কোণে বাঁকা হাসি। ইস, ডাক্তার সুজন বুঝি এতটা সুন্দর দেখতে? কই, আশা আগে তো তা খেয়াল করেনি। ফর্সা মায়াবী একটা চেহারা, মনে হচ্ছে নিস্তব্ধ স্যারের কার্বন কপি। কই, আশা আগে তো এত কিছু ভাবেনি। তবে এখন কেন ভাবছে? কোথাও স্বপ্ন দেখছে না তো সে? সুজন এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল আশার দিকে, ঝাড়ি দিয়ে বলল। আশা নিজের কাঁপা কাঁপা হাত সুজনের হাতের মাঝে রাখল। শিরশির করে উঠল তার শরীর। একবার বাইরেটা পরখ করল, মনে হচ্ছে প্রবল ঝড় ও হাওয়ার বার্তা। ঠিক কি তার মনের মাঝে যে ঝড় বইছে তার মতোই, নাকি তার চেয়েও বেশি আতঙ্কিত হবে এই ঝড়? কেন এই ঝড় তার মনে হঠাৎ হানা দিল? এমনটা তো সে চায়নি। এই পুরুষ যে তার কোনো দিন হবে না, সম্ভবই না তা। তার মতো বামনের কি আর চাঁদের দিকে হাত বাড়ানোর অধিকার আছে? কখনোই না। বাবা মা ছাড়া চাল চুলোহীন মেয়ে সে। ভাগ্যিস কাকাটা ছিল তার, তাই তো আজ এই মেডিকেল কলেজে পড়তে পেরেছে। তবেও এতে চাচির কম কথা শুনতে হয়নি তাকে। সারাক্ষণ টাকার খোঁটা শুনতে হয়। ক্লাসে বসে আসার মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। কেন হঠাৎ করে হৃদগহীনে এই বসন্তের আগমনী বার্তা উদয় হলো? সে তো এমনটা চায়নি। মন ভাঙার করুণ ব্যথা নিয়েই কি তার পার করতে হবে সারাটি জীবন ভর? আজ রাস্তায় জ্যামটা মনে হয় একটু বেশি ছিল, তাই তো আধ ঘন্টার পরটা 1 ঘন্টায় পাড়ি দিতে হলো। অতঃপর নিস্তব্ধর গাড়িটা তাসফিদের একতলা বিশিষ্ট ছোট্ট বিল্ডিংয়ের সামনে এসে থামলো। পান্না প্রায় ঘুমিয়ে পড়েছিল। তাসফি পান্নার পেটে কাতুকুতু দিয়ে উৎফুল্ল চিত্তে বলল, পান্না সোনা, উঠো উঠো, নানা বাড়ি এসে গেছি তো আমরা। কাতুকুতুতে পান্না খিলখিল করে হাসতে লাগলো। পর মুহূর্তেই হাততালি দিয়ে বলল, ইয়ে, নানা বাড়ি এসে গেছি। সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। মোস্তফা সাহেবকে দেখা গেল গেটের বাহিরে। ভদ্রলোক আজ মেয়ে আসার আনন্দে কোনো কাজেই হাত লাগাননি। কতদিন পর মেয়েটা আজ তার বাপের ভিটায় আসলো। মোস্তফা সাহেব এগিয়ে গেলেন। এসো বাবা এসো, তোমরা ভেতরে চলো। আয়েশা সালাম দিল তাকে। মোস্তফা সাহেবও তার মাথায় স্নেহের হাত বুলালেন। তাসফি পান্নার কানে ফিসফিস করে বলল, সোনা, ওই যে তোমার নানু ভাই। পান্না 2 হাত বাড়িয়ে চেঁচিয়ে উঠল, নানু ভাই কেমন আছো? আমি তোমার অনেক অনেক মিস করেছি। এতদিন তুমি কেন আসোনি? মোস্তফা সাহেব মুচকি হেসে তাকে কোলে নিয়ে বলল, এই তো চলে এসেছি দিদিভাই। অতঃপর কুশল বিনিময় শেষে তারা ভেতরে ঢুকলো। বসার ঘরেই দেখা গেল তাসফির 2 চাচির হাস্যোজ্জ্বল মুখশ্রী। তার সঙ্গে তার চাচাতো ভাই বোন, ছোট চাচির কলেজ পড়ুয়া মেয়ে আনিকা তার মায়ের কানে ফিসফিস করে আফসোসের স্বরে বলল। চাচিও মেয়ের মতো ফিসফিস করে বলল, ভাইজান, বড়লোকের বেটা দেখে মেয়েকে ওই সুন্দর ছেলের কাঁধে ঝুলিয়ে দিয়েছে, বুঝলি? এখন যদি তোর জন্য একটা ভালো সম্বন্ধ আনতে বলি, তাহলে দেখিস ঠিক কই থেকে টাকলা একটা ধরে নিয়ে আসবে। ছোট চাচি ও মেয়ের ফিসফিসানোর মাঝেই মেঝো চাচি নিস্তব্ধ ও আয়েশার সঙ্গে কুশল বিনিময় করে নিল। ছোট্ট চাচি মুখ বাঁকানো, তা দেখে, ইস, সব আদিক্ষেতা, জানি তো সব টাকা পয়সার লোভে।
পর মুহূর্তে সেও নিজের রং পাল্টে ফেলেন। মেকি হেসে নিস্তব্ধর দিকে এগিয়ে যায়। তা ভালো আছো জামাই বাবা? আয়েশার দিকে তাকিয়ে বলে, ও মা, এ কে তাসফি? তোর চা নাকি? বাহ, ভারী মিষ্টি দেখতে। ভালো আছো মা?